আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সংকটের গুজবে পাম্পে উপচে পড়া ভিড়, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানালো সরকার। রাজধানী থেকে কমছে দূরপাল্লার বাস চলাচল, জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ বাস শ্রমিকদের। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের, বন্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশের জাহাজ। কার্যবিধি মেনে 12 মার্চ বসবে সংসদ বলছে বিএনপি, ডেপুটি স্পিকার নিয়ে চিঠি পায়নি জামায়াত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে মিলছে না তেল, ফলে বন্ধ রাখা হয়েছে বিক্রি। গুজবে পাম্পগুলোতে ভিড় করছেন ক্রেতারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে, হিড়িক পড়ে অতিরিক্ত তেল কেনার। এই অবস্থায় শুক্রবার থেকে তেল বিক্রি সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শনিবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন গ্রাহকরা, ফলে সৃষ্টি হয় দীর্ঘ লাইনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদেরকে, তারপরও অনেকে তেল পাননি। আর আমি আসছি হেমায়তপুর থেকে আসার সময় কোনো পাম্পে তেল পাই নাই আমি। তারপরে খালেক পাম্পে উল্টা দিকে কিছু তেল দিচ্ছে, ওখানে অনেক বড় সিরিয়াল ছিল, পরে আমি আসাদ গেটে আসছি। হ্যাঁ, এইভাবে হলে তো কাজ করা যাবে না। আমার প্রতিদিন সপ্তাহে 45 লিটার তেল ঢুকাই। হ্যাঁ, এখন প্রতিদিন তো পাম্পে এসে 2-3 ঘন্টা থাইকা সম্ভব না তো। মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক ফিলিং স্টেশন বিক্রি বন্ধের কাগজ ঝুলিয়ে দিয়েছে। যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে আপনি সারাদিনে 2 লিটার তেলে হয় না। আর ঢাকা শহরে যে যানজট, অল্প কিছু সময় গাড়ি চালানোর পরে 2 লিটার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য খুবই কষ্টদায়ক আর কি। তো সেখানে যাই দেখি যে তেল নাই বা দিচ্ছে না, এরকম কিছু একটা। তো আজকেও আসলাম, সেখান থেকে ফিরে যাচ্ছি, এরকম আর কি অবস্থা। বৃহস্পতিবার আমি অকটেন নিয়ে আসছিলাম 27,000 লিটার, আর ডিজেল নিয়ে আসছি 13,500 লিটার। আর অকটেন আমাদের কালকে সন্ধ্যা 6:30 শেষ হয়ে গেছে, আর ডিজেল আজকে আমার 8:30 শেষ হয়েছে। গতকাল বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন, ব্যক্তিগত গাড়ির 10 লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার তেল, পিকআপ বা লোকাল বাস ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে জ্বালানি তেল সংকটের গুজবে দেশের সব পাম্পে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতাদের মধ্যে যেমন উদ্বেগ রয়েছে, তেমনি কিছু পাম্পের বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে। এজন্য অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও বিএসটিআই। রাজশাহী বিভাগের 8টি জেলায় 279টি ফিলিং স্টেশন রয়েছে। গত 3 দিনে এসব স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। তেল শেষ হয়ে যাওয়ায় রাজশাহী বিভাগের কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ দেখা গেছে। কালকে 1 ঘন্টা লাইনে থাকছি, তাও পাইনি। রাত্রে একবার 3 পাম্পে খোঁজ দিয়েছি, 3টাই বন্ধ। এরকম তেল নাই, তেল শেষ হয়েছে, আগামীকাল 4টার দিকে আসি। হঠাৎ করে এই যুদ্ধের পর থেকে চাহিদা স্বাভাবিক চাহিদার চেয়ে 3-4 গুণ বেড়ে গেছে। শনিবার সকালে বরিশাল নগরীর অধিকাংশ পাম্পে অকটেন না পেয়ে অনেক যানবাহন চালককে খালি হাতে ফিরে যেতে হয়। নগরীর নতুন বাজার, লথুল্লাবাদ, কাশীপুর, রূপাতলী সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে এই চিত্র দেখা যায়। তবে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামে পাম্প সংশ্লিষ্টরা জানান, গত 2 দিন ধরে স্বাভাবিকের তুলনায় গ্রাহকদের মধ্যে জ্বালানি তেল সরবরাহ কয়েক গুণ বেড়েছে। পরিস্থিতি সামলাতে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে, জ্বালানি তেল নিয়ে একাধিক জাহাজ বন্দরে ভিড়ছে, আরও জাহাজ আসছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। রবিবারে খুলবে সকাল 9টা থেকে, ওখান থেকে আমরা যাই সিরিয়াল ধরে তেল যতগুলো নিয়ে আসতে পারি আমাদের পাম্পে, ততক্ষণ পর্যন্ত তেল আবার ননস্টপ সেল হবে। পাম্পে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে বিভিন্ন তেল পাম্পে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। এ সময় জেলার 4টি পাম্পে 30,000 টাকা করে জরিমানা করা হয়। সীমান্তবর্তী এলাকায়
জ্বালানি তেল পাচার ও অপব্যবহার প্রতিরোধে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, বিশেষ তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সুনামগঞ্জেও তেলের পাচার ঠেকাতে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জ্বালানি তেল সংকটের সম্ভাবনা থাকায় পাচারের সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্যে আমরা সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। রাঙামাটি জেলা প্রশাসন জানিয়েছে, রাঙামাটি শহরে জ্বালানি তেলের কোনো সংকট নেই। কোনো প্রকার কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে তা প্রতিহত করা হবে। নওগাঁয় বিভিন্ন ফিলিং স্টেশনে তেল কেনার হিড়িক পড়েছে, ফলে সমস্যায় পড়েছে পেট্রোল পাম্পগুলো। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকার প্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। আমি আগেও বলেছি, গতকালকে বলেছি যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই। আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে মিডিয়ার কাছে অনুরোধ করব, জনগণকে এই মেসেজটা দেওয়া যে এই তাড়াহুড়া করে কোনো কিনের দরকার নাই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পে তেল দিচ্ছি। জ্বালানি তেলের সংকট থাকায় রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই যাত্রা বাতিল করতে বাধ্য হচ্ছেন। বাস শ্রমিকরা বলছেন, পাম্পে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না তারা। জ্বালানি তেলের সংকটের কারণে রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার গণপরিবহন চলাচল কমে গেছে। তবে বাস মালিকরা বলছেন, তেলের সংকট নয়, মূলত যাত্রী কম থাকায় তুলনামূলকভাবে কম বাস চলছে। যাচ্ছে না, এটা ভুল কথা। গাড়ি যায়, গাড়ি সিরিয়ালে লাগতেছে, হয়তো যাত্রী সংকটে হয়তো একটা 2টা জায়গাতে একটা যায়। টাইম টু টাইম আমরা দূরপাল্লার গাড়ি, আমাদের যত সময় টাইম টু টাইমে আমাদের গাড়ি ছাড়ে, কিন্তু যাত্রীর সংকট। সামনে ঈদ আছে, যদি যাত্রী বাড়ে গাড়ি তো সব গাড়ি চলবে। ওই সময় যদি তেলের কোনো সমস্যা হয়, এইটা নিয়ে আলাপ আলোচনা করি আমরা এই সুখের সমাধান করব। অন্যদিকে বাস চালক ও হেলপাররা বলছেন, চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় অনেক বাস ঢাকা থেকে ছাড়া যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করেও প্রয়োজনের তুলনায় কম তেল পাচ্ছেন তারা। তেলের জন্য গাড়ি চালাতে পারতাছি না। কালকে নরসিংদী থেকে 5টা পাম্পে ঢুকছি, কোনো পাম্পে তেল দেয় না। 4 পাম্প মিলে 20 লিটার তেল পাইছি। আমরা গাড়ি কিভাবে চালাবো? তেল পাই আমাদের হচ্ছে 30টা 40টা, যারা 150 লিটার লাগবে তারা পায় 70টা 80টা। এই সংকটটা আমরা পানিতে সম্পর্ক নিয়ে যেতে পারবো না। যদি আমাদের তেল থাকে তো আমরা স্বাভাবিক ভাড়া ভিতরে আমরা চাইনা নিয়ে যেতে পারবো, আসতে পারবো। এদিকে বাস চলাচল কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফলে অনেক নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হচ্ছেন তারা। অ্যাভেলেবেল না ও রকমের, কারণ ওদিকের বাস নাকি কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যানবাহনের ধরন অনুযায়ী প্রতিদিনের ডিজেল ও অকটেন সরবরাহের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। একই সঙ্গে জ্বালানি ব্যবহারে রেশনিং চালু করা হয়েছে এবং ফিলিং স্টেশনগুলোতে গাড়ির ধরন অনুযায়ী তেল বিক্রির সীমা বেঁধে দেওয়া হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র ছাড়া অন্যান্য দেশের জন্য আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC একথা জানায়। এদিকে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এদিকে ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফ্লোরিডায় শনিবার এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলায় 42টি ইরানি নৌযান ধ্বংস হয়েছে। তেহরানের গুরুত্বপূর্ণ মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। জবাবে আরও অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুঁড়েছে তেহরান। এ অবস্থায় ইসরায়েলের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং হামলার ভয়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তেল রপ্তানি ও সরবরাহ সীমিত করায় এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এমনটা চলতে থাকলে খুব শিগগিরই বিশ্ব অর্থনীতিতে ধস নামবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে যুদ্ধের প্রভাবে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। শুক্রবার মাত্র একদিনেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 9% বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে প্রায় 30%। মূল্য বৃদ্ধির এই হার 2023 সালের পর সর্বোচ্চ। যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেল $150 গিয়ে ঠেকতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে তেলের বাজার এমন অস্থির হয়ে ওঠার অন্যতম কারণ ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের শতকরা 20% পারস্য উপসাগরের এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। গুরুত্ব বিবেচনায় হরমুজ প্রণালীকে তাই জ্বালানির বৈশ্বিক দরজা হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া ইরানের হামলার ভয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলো বন্ধ করে রেখেছে, সীমিত করেছে তেলের রপ্তানি ও সরবরাহ। আবার অনেকে মনে করছেন, যুদ্ধের কারণে ভবিষ্যতে তেলের ঘাটতি হবে জেনে অনেক দেশ আগে থেকে তেল মজুত করা শুরু করেছে, যার ফলে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি হয়েছে এবং দাম বৃদ্ধি পাচ্ছে। জ্বালানি বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে পরিবহন খরচ, খাদ্যপণ্য ও আমদানিকৃত পণ্যের দাম বহুগুণ বেড়ে যাবে। অর্থনীতিবিদদের ধারণা, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল ইরান ও ইসরায়েলের সংঘাত নয়, বরং এটি গোটা বিশ্বের অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছে। এছাড়া জ্বালানির এই আকাশ ছোঁয়া মূল্যে বিশ্বজুড়ে নতুন করে ঘনীভূত হচ্ছে মূল্যস্ফীতির শঙ্কা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। কার্যবিধি মেনে 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। রীতি মেনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ অধিবেশনকে প্রাণবন্ত করতে দলের নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে বিএনপি। এতে প্রথমবার নির্বাচিত হওয়া 146 জন সংসদ সদস্যকে গুরুত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে আয়োজিত 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ দিন শনিবার সকালে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যান নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল 10টায় কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম সেশনে ময়মনসিংহ, ফরিদপুর এবং ঢাকা জেলা ও বিভাগের সংসদ সদস্যদের সাথে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপরা অংশ নেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের প্রত্যাশা পূরণ ও আগামী সংসদকে প্রাণবন্ত করতেই এই আয়োজন। অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। তথ্যমন্ত্রী জানান, সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন, সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন, এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। কর্মশালার দ্বিতীয় সেশনে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। প্রসিডিউর ম্যাটার থেকে কি পড়তে হবে, কোন কোন রুলস অফ প্রসিডিউর পড়তে হবে, এইসব আলোচনা হয়েছে। কনস্টিটিউশন পড়তে হবে এবং সবচেয়ে প্রিপারেশন নিয়ে যখন পার্লামেন্টে যায় সেটা বলে, যেগুলো আলোচনা হয়েছে। আমরা যেহেতু অলরেডি 2/3 মেজরিটিতে আছি, একটা বড় দায়িত্ব পড়েছে আমাদের উপরে। যারা যারা বর্তমানে মন্ত্রী পরিষদে আছে, তারা ঠিকমতো কাজ করছে কি করছে না, ওই জিনিসটা দেখার কিন্তু দায়িত্ব এখন আমাদের উপরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত 146 জন সংসদ সদস্যদের কথা মাথায় রেখে এই কর্মশালার আয়োজন করে বিএনপি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
এদিকে ডেপুটি স্পিকার ঠিক করার জন্য বিএনপির কাছ থেকে আনুষ্ঠানিক চিঠি বা আমন্ত্রণ পায়নি জামায়াতে ইসলামী। চিঠি পেলে বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছেন দলটির নেতারা। বিগত সরকারে নিয়োগ করা রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রাখার বিষয়ে বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তারা। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর 1.5 বছর পর গত মাসের 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। আগামী 12 মার্চ বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরই মধ্যে গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার ঠিক করার আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি না পাওয়ার কথা বলছে জামায়াতে ইসলামী। ওনাদের অবস্থানটা ওনারা স্পষ্ট না করা পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারছি না যে আমরা আদৌ নিব কিনা, বা নিলে আমরা কোন প্রেক্ষাপটে নিচ্ছি। যদি জুলাই জাতীয় সনদের আলোকে নেই তাহলে তো এমনিটা আমরা পাই, এইটা জুলাই জাতীয় সনদ অলরেডি পাই। আবার জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের ব্যাপারে যে শপথ, সেই শপথ ওনারা নেন নাই, তাহলে ওনারা কীভাবে দেবেন? তাহলে থাকে দ্বিতীয়টা, যে ওনাদের ম্যানিফেস্টোতে যে 2 জনের কথা বলা আছে সেইটা, তো সেটা আমরা আদৌ নিব কিনা সেটা তো আমরা এটা সংসদে আলোচনা করব। বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতিকে স্বপদে বহাল রাখা হবে কিনা তার সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে বলেও জানান তিনি। বিএনপির বিরোধিতার কারণেই আসলে এটা হয়নি, নাহলে এটা নিয়ে তো বেশ একটা আন্দোলন হয়েছিল। কারণ বিএনপির কোর্টেই বল, সংসদ নির্বাচন হয়েছে, সরকার গঠন করেছেন, এখন প্রেসিডেন্টের ব্যাপারে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। দেশের স্বার্থে সরকারের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামায়াত কাজ করতে চায় জানিয়ে তিনি আরো বলেন, 12 মার্চের সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে বিরোধী দল হিসেবে জামায়াত তার দায়িত্ব পালন করবে। এর আগে 10 বা 11 তারিখও বিরোধী দলীয় সংসদ সদস্যরা বসতে পারেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়াইড্রপ ঈদ বাজার। দরজায় কড়া নাড়ছে ঈদ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। রাজধানী সব মার্কেট ও শপিং মলে উপচে পড়া ভিড়, যানজট আর ভোগান্তি উপেক্ষা করে সবাই ছুটছে মার্কেটে। ঈদ যত ঘনিয়ে আসছে, নগরবাসীর আনন্দ উচ্ছ্বাস আর কেনাকাটার ব্যস্ততা ততই বাড়ছে। ফলে রাজধানীর বিপণী বিতানগুলোর সামনে লেগে থাকছে ভিড়। নিউ মার্কেট, গাউছিয়া থেকে শুরু করে আধুনিক শপিং মল, সবখানেই কেনাকাটার ধুম। রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটে পছন্দের শাড়ি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা, যেন তিল ধারণের ঠাঁই নেই। মার্কেটের প্রতিটি দোকানে ঢাকাই জামদানি, টাঙ্গাইল সুতি, রেশম, বেনারসি, সিল্ক, কাতানো, জর্জেট সহ পছন্দের রং আর ডিজাইনের শাড়ি খুঁজে পেতে চেষ্টার কমতি নেই ক্রেতার। একটা নিয়েছি, আরো 3-4টা নেওয়ার ইচ্ছা আছে, তবে ভালো। আর দেখে দামাদামি করে নিতে পারলে আপনি ভালোটা নিতে পারবেন, আর দামাদামি করে নিতে না পারলে আপনি ঠকে যাবেন। যেই মাল দেখা যায় 1000 টাকার মাল, তো 1200-1300, 200-300 বাড়তি একটু, ওইরকম না, সুলভ মূল্যে পাওয়া যেতেছে আর কি। সুন্দর, কিন্তু দাম অনেক, কালেকশন ভালো, প্রাইস রিজনেবলের মধ্যেই আছে। রমজানের মাঝামাঝি প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পারছেন অনেকে, কেউ কেউ অবশ্যই কিছুটা হতাশ। শাড়ির বাজারটা যেরকম আশা করছিলাম এরকম কাস্টমার পাইনি এখনো, আর যেগুলো পাচ্ছি এগুলো বাজারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আজকে কাস্টমারের রেশ একটু ভালো, আর এই কদিন কাস্টমার খুব খারাপ গেছে। দাঁতন বোনাসটা পেলে কেনার চেষ্টা করবে, সেজন্য আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ যে 14 দিন আছে যখন ভালো হলে আমাদের জন্য ভালো। আইসা আগে 2 ঘন্টা 3 ঘন্টা দেখে তারপরে মানে কেনার ব্যবস্থা ছিল, পরে আগে দেখে নতুন কি আছে। কেনাকাটার আনন্দ কিছুটা ম্লান করেছে রাজধানীর তীব্র যানজট আর অতিরিক্ত ভিড়। মার্কেটে পৌঁছাতে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। ভোগান্তি থাকলেও ঈদ উৎসবের আমেজের কাছে তা যেন হার মানছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, ঈদের আগ পর্যন্ত কেনাকাটার এ জোয়ার কেবল শহর নয়, সারা দেশেই ছড়িয়ে পড়বে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। রংপুরে অবৈধভাবে মজুত করা টিসিবি ট্রাকসেল পণ্য উদ্ধার করেছে পুলিশ। শনিবার নগরীর শেখপাড়া এলাকার গফুর মার্কেট এলাকায় অভিযান চালায় রংপুর মহানগর পুলিশ। এ সময় গফুর মার্কেটের পাশে ডালিম মিয়ার বাড়িতে 90 লিটার সয়াবিন তেল, 1 বস্তা ছোলা, 3 প্যাকেট খেজুর, 2 বস্তা মসুর ডাল ও 1 বস্তা চিনি পাওয়া যায়। রংপুর মহানগরের তাজহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত ডালিম মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নরসিংদীতে ধর্ষণের শিকার এক কিশোরীকে হত্যার ঘটনায় তার সৎ পিতা আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, জিজ্ঞাসাবাদে নিজের সৎ মেয়েকে একাই গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন আশরাফ। ধর্ষণে জড়িত নূর মোহাম্মদ নুরা সহ অন্যদের ফাঁসাতে মেয়েকে অপহরণের নাটক সাজিয়ে হত্যা করেন তিনি। পুলিশ সুপার আরও জানান, গত 10 ফেব্রুয়ারি নূর মোহাম্মদ নুরা সহ একাধিক আসামি আমিনাকে গণধর্ষণ করে। আলোচিত এই ঘটনায় মোট 8 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 1 মার্চ 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করলেও হত্যার কথা অস্বীকার করে। এরপর নিহতের সৎ বাবাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনরা। শনিবার সকাল 10টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কর্মস্থলে একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা পুরো শিক্ষক সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনা। তারা দ্রুত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রধান অভিযুক্ত ফজলু সহ মামলার সব আসামিকে 48 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলার 10ম দিনেও চিরচেনা রূপের দেখা মেলেনি। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠক ও ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বই বিক্রিতেও সাড়া পাওয়ার কথা জানিয়েছেন প্রকাশকরা। শনিবার সন্ধ্যায় ইফতারের পর বইমেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দর্শনার্থী ও পাঠক ক্রেতাদের উপস্থিতি বেড়ে যায়। পছন্দের লেখকের বই কিনতে কিছু কিছু স্টলে দেখা গেছে ভিড়। আগের চেয়ে দর্শনার্থী কমলেও বেড়েছে বই ক্রেতার সংখ্যা। ক্রেতা আসতেছে, আমরা বই বিক্রি করতেছি, তবে তুলনামূলকভাবে গতকাল থেকে আজকে অনেকটা ভালো। প্রথম কিছুদিন বই বিক্রিতে তেমন সাড়া না পাওয়া গেলেও গত 2 দিনে 3 জন দর্শনার্থীর মধ্যে একজন বই কিনেছে বলে জানিয়েছেন প্রকাশকরা। গত শুক্রবার আর শনিবার আমরা খুব ভালোই মেলা মনে হয়েছে, এতদিন মনে হয় নাই, তেমন একটা লোক ছিল না। অ্যান্ড শুক্র শনিবারটাই আমাদের মনে হয়েছে যে না, মেলা এটা একটা বই মেলা। এখন আপাতত দৃষ্টিতে মানুষ কম, কিন্তু 2 জন মানুষ আসলে একজন বই কিনতেছে। এই যে গত 2 দিন থেকে মেলাটা আবার একটু জমে উঠেছে, এটা আসলে আমরা যারা নতুন বই লিখি তাদের জন্য এটা একটা খুব আনন্দের বিষয়। মেলায় অন্যান্য বারের মতো উপস্থিতি না থাকায় পাঠকদের মাঝে কিছুটা আক্ষেপ লক্ষ্য করা গেছে। এবার অনলাইনে দেখলাম যে প্রচুর মানুষ কম, রোজার মধ্যে বই মেলা এবং নির্ধারিত সময়ের পরেও শুরু হয়েছে। আসলাম, এখন এসে দেখলাম যে না, ভালোই মানুষ আছে। রমজান হওয়াটা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, উৎসবমুখ পরিবেশ আসছে আশা করতেছি। বই কেনার ইচ্ছায় বিভিন্ন স্টলে ঘুরছি, তবে এবার যেটা মনে হচ্ছে তুলনামূলক এবারে বইমেলায় সারাটা অনেক কম। এবারের বইমেলায় এখন পর্যন্ত শনিবারের 65টি সহ মোট 531টি বই প্রকাশ হয়েছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। নেপালের নির্বাচনের খবর। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে নেপালের গণঅভ্যুত্থানকারীদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। দেশটিতে এবার মেয়র থেকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন র্যাপার বালেন্দ্র শাহ। গত 5 মার্চ নেপালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলে এগিয়ে আছে দলটি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত আরএসপি 36টি আসনে জয় পাওয়ার পাশাপাশি 83টিতে এগিয়ে আছে। প্রত্যক্ষ ভোটের পাশাপাশি পিআর ভোট গণনায়ও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে আরএসপি। এখন পর্যন্ত গণনা করা ভোটের 54.8% পেয়েছে দলটি। অন্যদিকে গত নির্বাচনে জয়ী সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেপালি কংগ্রেস এখন পর্যন্ত মাত্র 6টিতে জয়ী হয়েছে এবং 9টি আসনে এগিয়ে আছে। টি-20 বিশ্বকাপের ফাইনালে কাল মাঠে নামবে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবার খেলা হবে মিশ্র মাটির উইকেটে। মুম্বাইয়ে হওয়া ভারত ইংল্যান্ড সেমিফাইনালের মতো এই পিচও ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে। ম্যাচের সময় আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস এখন পর্যন্ত বেশ ভালো। বৃষ্টির সংখ্যা তেমন একটা নেই। ম্যাচ শেষে নির্ধারিত সময়ের বাইরেও বাড়তি 120 মিনিট সময় রাখা আছে।
আছে। পুরো ওভার খেলা সম্ভব না হলে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ শেষ করার। পাকিস্তানের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকার টিকিটে খেলা দেখতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে শুধু ওয়েবসাইটের মাধ্যমে। এর মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী 11 মার্চ শুরু হবে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে 11 ও 13 মার্চ। সবকটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুপুর 2:15টায়। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জ্বালানি তেল সংকটের গুজবে পাম্পে উপচে পড়া ভিড়, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানালো সরকার। রাজধানী থেকে কমছে দূরপাল্লার বাস চলাচল, জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ বাস শ্রমিকদের। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা ইরানের, বন্ধ যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশের জাহাজ। কার্যবিধি মেনে 12 মার্চ বসবে সংসদ, বলছে বিএনপি। ডেপুটি স্পিকার নিয়ে চিঠি পায়নি জামায়াত। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।